6 বছরের দাম্পত্য জীবনের পর একদিন আমার স্বামী নিলয় আমাকে জানালো সে বিবাহ বিচ্ছেদ চায়। কারণ তার জীবনে প্রথম ভালোবাসা নিশার আবার হয়েছে। নিলয় বলল, তাদের দুজনের মধ্যে এখনো কোনো ভবিষ্যৎ আছে কিনা সেটা তাকে জানতে হবে। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার স্বামী আমাদের পরিবারকে ছেড়ে একটি পুরনো স্মৃতিকে বেছে নিচ্ছে। কিন্তু আমি ভুল ছিলাম। সবচেয়ে কঠিন মুহূর্ত তখনও আসেনি। সেটা এলো যখন আমার 5 বছরের মেয়ে ইরা একদিন সরল মনে আমাকে জিজ্ঞেস করলো, বাবার হঠাৎ অন্য একটা বাড়ি কেন দরকার? রবিবার বিকেলে আমাদের মেয়ে ইরা রান্নাঘরের টেবিলে বসে প্রজাপতির ছবি আঁকছিল। তার কানে হেডফোন লাগানো ছিল। সে আপন মনে গুনগুন করছিল আর কাগজের ওপর এত জোরে বেগুনি রঙের ক্রেয়ন চালাচ্ছিল যে বারবার সেটা মাথা ভেঙে যাচ্ছিল। ঠিক সেই সময় নিলয় ফ্রিজের পাশে দাঁড়িয়ে আমাকে বলল, মায়া, তুমি কি একটু ওপরে এসে আমার সঙ্গে কথা বলবে? কথাটা শুনেই আমার বুকের ভেতর অজানা এক আশঙ্কা জেগে উঠেছিল। কয়েক সপ্তাহ ধরেই নিলয়ের আচরণে ছোট ছোট কিছু পরিবর্তন আমি লক্ষ্য করছিলাম। সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো না, আবার এমন দূরত্ব তৈরি করেনি যার জন্য তাকে সরাসরি সন্দেহ করা যায়। শুধু মনে হতো সে যেন আমাদের কাছ থেকে ধীরে ধীরে কোথাও হারিয়ে যাচ্ছে। আগের তুলনায় অনেক বেশি ফোন দেখত, অফিস থেকে ফিরতে দেরি করত এবং সন্ধ্যায় হাঁটতে বের হলেও আমাকে আর সঙ্গে যেতে বলতো না। এক রাতে ঘুম ভেঙে আমি দেখেছিলাম সে বিছানার কিনারায় বসে পুরনো কিছু ছবি দেখছে। আমি জিজ্ঞেস করেছিলাম, কি দেখছো? সে সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিন বন্ধ করে বলেছিল, কিছু না, ঘুম আসছিল না। আমি তখন তাকে বিশ্বাস করেছিলাম, কারণ 6 বছরের দাম্পত্য জীবনের পর মানুষ বুঝতে শিখে প্রতিটি অস্বাভাবিক মুহূর্তকে সন্দেহের কারণ হিসেবে দেখা কতটা ক্লান্তিকর। সেদিন আমি নিলয়ের পেছন পেছন ওপরে গেলাম। সে শোবার ঘরের দরজা বন্ধ করলো, আর তখনই আমার মনে হলো কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। কিছু কিছু অভিব্যক্তি আছে, মানুষ মুখে কথা বলার আগেই আপনি সেগুলো বুঝে ফেলতে পারেন। নিলয় বিছানার এক কোণে বসে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। আমি দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে কিছুক্ষণ চুপ করে থাকার পর ধীরে ধীরে বলল, মায়া, আমি মনে হয় আর এভাবে চালিয়ে যেতে পারছি না। আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে? সে আমাদের দুজনের মাঝখানের দিকে অস্পষ্টভাবে ইঙ্গিত করে বলল, এভাবে, আমাদের এই জীবন। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম। তারপর খুব ধীরে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাদের বিয়ের কথা বলছো? সে মাথা নাড়ল। নিচে তখনও ইরার গুনগুন করে গান গাওয়ার শব্দ ভেসে আসছিল। আমি ড্রেসারের দিকে তাকালাম। সেখানে আমাদের বিয়ের ছবি রাখা ছিল। তার পাশেই ছিল ইরার ছোটবেলার একটি ছবি। ঘরটা ঠিক আগের মতোই ছিল, অথচ হঠাৎ মনে হলো এই ঘরের কোনো কিছুরই আর আগের মতো অর্থ নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম, কতদিন ধরে তুমি এমনটা অনুভব করছো? নিলয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি না। আমি সঙ্গে সঙ্গে বললাম, তার মানে তুমি জানো? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিছুদিন ধরে। আমাদের মধ্যে কখনো বড় কোনো ঝগড়া হয়নি। আমরা আলাদা থাকার কথাও ভাবিনি। এমনকি গত কয়েক মাস ধরে আলাদা ঘুমানোর ঘটনাও ঘটেনি। হ্যাঁ, আমাদের সমস্যা ছিল, নিলয় অতিরিক্ত কাজ করত। ইরার স্কুল, সংসারের নানা কাজ এবং পরিবারের বেশিরভাগ পরিকল্পনার দায়িত্ব আমার ওপর থাকায় আমি মাঝে মাঝে বিরক্ত হতাম। নিলয় মনে করত আমি অতিরিক্ত চিন্তা করি, আর আমি মনে করতাম সে কঠিন কথাগুলো এড়িয়ে যায় যতক্ষণ না সেগুলো একসময় বড় সমস্যায় পরিণত হয়। কিন্তু মাত্র 2 রাত আগেও আমরা পিৎজা অর্ডার করে একসঙ্গে বসে একটি বাজে ক্রাইম ডকুমেন্টারি দেখেছিলাম। তার আগের সপ্তাহেও সে বাইরে যাওয়ার সময় আমার কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করেছিল, বাজার থেকে তোমার কিছু লাগবে? আমি তখন বুঝতেই পারিনি যে আমি আমাদের দাম্পত্য জীবনের শেষ কয়েকটি দিনের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, অন্য কেউ কি আছে? নিলয়ের চোখ আমার থেকে সরে গেল। সেটাই ছিল আমার প্রথম সত্যিকারের উত্তর। আমি ধীরে বললাম, নিলয়। সে নিচের দিকে তাকিয়ে বলল, বিষয়টা জটিল। জীবনের বিষয়টা জটিল। এই কথার পর
কখনো ভালো কিছু আসেনি। আমি আবার জিজ্ঞেস করলাম, কে? নিলয় উঠে দাঁড়িয়ে বলল, আমি এমন কিছু করিনি যা তুমি ভাবছ। আমি উত্তর দিলাম, তাহলে আমাকে বলো, আমার কি ভাবা উচিত? সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আমাদের বাড়ির পেছনের উঠোনটা সেখান থেকে দেখা যাচ্ছিল। বেড়ার পাশে ইরার ছোট্ট প্লাস্টিকের খেলাঘরটি দাঁড়িয়েছিল। ওর গাছটা নিচে পড়েছিল ইরার ফেলে রাখা হলুদ বল। নিলয় আমার দিকে না তাকিয়ে সেদিকেই তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তোমার আগে একজন ছিল। আমি প্রায় হেসে ফেলেছিলাম। বললাম, সবারই তো কারো না কারো সঙ্গে অতীত থাকে। নিলয় বলল, তুমি জানো আমি কি বলতে চাইছি? আমি জানতাম একজন নারীর নাম আমাদের বিয়ের শুরু থেকেই কোনো না কোনোভাবে আমাদের জীবনের প্রান্তে ঘুরে বেড়াতো নিশা। নিলয়ের কলেজ জীবনের প্রেম, তার প্রথম সত্যিকারের ভালোবাসা। 20 দশকের জীবনের বেশিরভাগ সময় সে নিশার সঙ্গে সম্পর্কে ছিল। পরে ক্যারিয়ারের কারণে তারা আলাদা হয়ে যায়। ভিন্ন জায়গায় চলে যাওয়ার পর ধীরে ধীরে তাদের সম্পর্ক ভেঙে যায়। নিলয় কখনো নিশার সম্পর্কে খারাপ কিছু বলেনি। বিষয়টা আমাকে বিরক্ত করার কথা ছিল না, আর বহু বছর সত্যি তা করেওনি। একবার সে তাদের বিচ্ছেদকে বলেছিল সময়টা ঠিক ছিল না। আরেকবার এক বন্ধুর বিয়েতে আবেগপ্রবণ হয়ে সে বলেছিল, কখনো কখনো দুজন মানুষ একে অপরের জন্য ঠিক হয়, কিন্তু জীবন তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। আমি কথাটা মনে রেখেছিলাম, কারণ তখন আমি ছিলাম তার স্ত্রী। পরদিন সকালে সে আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিল, ওই কথার কোনো মানেই নেই। নিশা পরে অন্য একজনকে বিয়ে করেছিল, আর নিলয় আমাকে বিয়ে করেছিল। আমরা একসঙ্গে আমাদের জীবন গড়ে তুলেছিলাম। আমাদের মেয়ে ইরা জন্মেছিল। নিজেদের মতো করে একটি ছোট্ট সংসার সাজিয়েছিলাম। নিশা তখন আমার কাছে এমন এক পুরনো ছবিতে পরিণত হয়েছিল, যেটা আমি ধরে নিয়েছিলাম আমাদের কারো আর কখনো দেখার প্রয়োজন হবে না। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, নিশা? নিলয় সঙ্গে সঙ্গে উত্তর দিল না। তার সেই নীরবতায় আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি আবার জিজ্ঞেস করলাম, নিশার কি হয়েছে? নিলয় বলল, আমি শুনেছি তার আর তার স্বামীর বিচ্ছেদ হয়েছে। আমি জানতে চাইলাম, কার কাছ থেকে শুনেছ? সে বলল, একজন পুরনো পরিচিতের কাছ থেকে। আমি আবার জিজ্ঞেস করলাম, কবে? সে উত্তর দিল, এই বছরের শুরুতে। এই বছরের শুরুতে? আমি তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, তার মানে তুমি কয়েক মাস ধরে অন্য একজন নারীকে নিয়ে ভাবছ? নিলয় সঙ্গে সঙ্গে বলল, আমি সেটা বলিনি। আমি উত্তর দিলাম, তুমি ঠিক সেটাই বলেছ। সে কপালে হাত বুলিয়ে বলল, মায়া, প্লিজ। আমি গলার স্বর নিচু করে বললাম, না, তুমি আমাকে ওপরে ডেকে এনে আমার বিয়ে শেষ করার কথা বলছো। এখন তুমি আমাকে কথাগুলো সুন্দর করে বলতে বলবে না। নিলয় এবার বিছানায় বসে পড়ল। কিছুক্ষণ পর বলল, আমি তোমাকে ভালোবাসি। এ কথাটা আমাকে আমি তোমাকে ভালোবাসি না বলার চেয়েও বেশি আঘাত করেছিল। আমি সত্যি এক পা পিছিয়ে গেলাম। বললাম, এখন এটা বলো না। সে বলল, কথাটা সত্যি। আমি তাকিয়ে বললাম, তুমি আমাকে ভালোবাসো, অথচ তুমি বিবাহ বিচ্ছেদ চাও, কারণ বহু বছর আগে যাকে ভালোবাসতে সেই নারী আবার অবিবাহিত হয়েছে। নিলয় বলল, আমি শুধু তোমার সঙ্গে সৎ হওয়ার চেষ্টা করছি। আমি বললাম, সৎ হতে হলে তুমি আমাকে বলতে, কখন থেকে তুমি তার কথা ভাবতে শুরু করেছ? সে দরজার দিকে তাকালো। আমি সঙ্গে সঙ্গে গলার স্বর আরো নিচু করে ফেললাম। এরা তখনও নিচে ছিল। আর সেই মুহূর্তে একটি বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে গেল। এরপর যাই ঘটুক, তার পরিণতি শুধু আমাদের দুজনের জীবনে সীমাবদ্ধ থাকবে না, আমাদের মেয়েও সেই পরিণতির মধ্যে পড়বে। আমি জানালার পাশে রাখা চেয়ারটায় বসে পড়লাম। তারপর জিজ্ঞেস করলাম, নিশা কি এসবের কিছু জানে? নিলয় ইতস্তত করল। আবারও তার প্রতিটি নীরবতায় যেন এক একটি তথ্য হয়ে উঠছিল। আমি বললাম, সে কি জানে তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছ? নিলয় বলল, আমরা কথা বলেছি। আমার গলা শুকিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কতটা কথা? সে বলল, ওরকম কিছু নয়। আমি বললাম, তার মানে কি? সে উত্তর দিল, মানে আমরা আবার যোগাযোগ করেছি। আমি জিজ্ঞেস করলাম, কখন? সে বলল, কয়েক মাস আগে। কিভাবে?
প্রথমে ইনস্টাগ্রামে। আমি স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইলাম কয়েক মাস। সন্ধ্যায় তার একা হাঁটতে বের হওয়া, কাউন্টারে ফোনের স্ক্রিন নিচের দিকে করে রাখা, আর সেই অদ্ভুত দূরত্ব যেটাকে আমি এতদিন সন্দেহে পরিণত করতে চাইনি, সবকিছু যেন একে একে অর্থ পেতে শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম, তারপর? নিলয় বলল, আমরা মেসেজ করতাম। আমি জানতে চাইলাম, কত ঘন ঘন? নিলয়কে তখন ক্লান্ত দেখাচ্ছিল, আর সেটা দেখে আমার আরও রাগ হচ্ছিল। আমি আমার বিয়ে হারাচ্ছি, অথচ মনে হচ্ছিল আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাই যেন আমার জন্য বড় বোঝা। অবশেষে সে বলল, প্রায় প্রতিদিন। আমি একেবারে স্থির হয়ে গেলাম। প্রায় প্রতিদিন? নিলয় তার প্রথম ভালোবাসার মানুষের সঙ্গে প্রায় প্রতিদিন কথা বলছিল। যখন সে আমার সঙ্গে রাতের খাবার খেত, ইরার দাঁত ব্রাশ করাতে সাহায্য করত, আর আমাকে জিজ্ঞেস করত বাজার থেকে আমাদের দুধ লাগবে কিনা। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, তোমরা কি দেখা করেছ? সে কিছু বলল না। আমি আবার বললাম, নিলয়? সে ধীরে উত্তর দিল, হ্যাঁ। ঘরটা যেন হঠাৎ ছোট হয়ে এলো। আমি জিজ্ঞেস করলাম, কতবার? সে বলল, কফি খেতে 2বার। হ্যাঁ। আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি কি তাকে চুমু খেয়েছো? সে বলল, না। তোমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে? সে মাথা নেড়ে বলল, না। আমি তার উত্তরটা বিশ্বাস করেছিলাম। অদ্ভুতভাবে তাতে আমার ভালো লাগেনি, কারণ বিশ্বাসঘাতকতা তখনই আমার সামনে পুরোপুরি উপস্থিত হয়ে গিয়েছিল। সে আমাদের দাম্পত্য জীবন থেকে তার সময়, আগ্রহ, উত্তেজনা এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলো চুপি চুপি সরিয়ে নিয়ে অন্য কোথাও দিয়ে এসেছিল। তারপর বাড়ি ফিরে এসে আমাকে ভাবতে দিয়েছিল কেন সে এতটা অন্যমনস্ক হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, নিশা কি চাই? নিলয় মাথা নাড়ল, আমি জানি না। আমি অবাক হয়ে বললাম, তুমি বিবাহ বিচ্ছেদ চাইছো, অথচ তুমি এইটাই জানো না যে সে তোমাকে চায় কিনা? নিলয় বলল, আমি এই কারণেই বিবাহ বিচ্ছেদ চাইছি না। আমি বললাম, তাহলে কেন? সে উঠে দাঁড়িয়ে আমার মুখোমুখি হলো। তারপর ধীরে ধীরে বলল, নিশার সঙ্গে কথা বলার পর আমার মনে হয়েছে এমন কিছু আছে যা আমি কখনো শেষ করতে পারিনি। আমি তার দিকে তাকিয়ে রইলাম। 6 বছরের দাম্পত্য জীবন, নিচে 5 বছরের একটি মেয়ে, আর সে কথা বলছে আমার সঙ্গে পরিচয় হওয়ারও আগে শুরু হওয়া একটি অসমাপ্ত সম্পর্ক নিয়ে। আমি ধীরে ধীরে বললাম, তুমি কি সত্যিই আমাদের পরিবার ভেঙে দিতে প্রস্তুত, শুধু এটা জানার জন্য যে তোমাদের পুরনো সম্পর্কটা এখনো কাজ করবে কিনা? নিলয়ের মুখটা শক্ত হয়ে গেল। সে বলল, তুমি যখন এভাবে বলছো। আমি সঙ্গে সঙ্গে বললাম, আর কিভাবে বলবো? সে নিচের দিকে তাকালো, তারপর খুব আস্তে বলল, আমাকে জানতে হবে। এ কথাটাই আমার ভেতরের একটা অংশকে শেষ করে দিল। বিয়ে নয়, সেটা তো ইতিমধ্যেই ভেঙে যাচ্ছিল। শেষ হয়ে গেল সেই অংশটা যে এখনও তাকে বোঝানোর চেষ্টা করতে চাইছিল। হঠাৎ আমি বুঝতে পারলাম, আমি যদি নিলয়কে থেকে যেতে অনুরোধ করি, তাহলে সারা জীবন আমার মনে একটি প্রশ্ন থেকে যাবে, সে কি সত্যি আমাকে বেছে নিয়ে থেকে গেছে, নাকি আমি তাকে সত্যিটা খুঁজে বের করা থেকে আটকে রেখেছি। আমি এভাবে বাঁচতে চাইনি, তাই তাকে শেষ একটি প্রশ্ন করলাম, নিশার বিবাহ বিচ্ছেদ কবে চূড়ান্ত হয়েছে? নিলয় আমার দিকে তাকালো। তার চোখে তখন অপরাধবোধ, দ্বিধা আর এক অদ্ভুত প্রত্যাশা একসঙ্গে মিশেছিল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সে বলল, গত মাসে। সেই মুহূর্তে আমার মনে হলো আমি যেন এতদিন ধরে এমন একটি দরজার সামনে দাঁড়িয়েছিলাম যার ওপাশে কি আছে তা জানতাম না। আজ নিলয় নিজেই সেই দরজাটা খুলে দিয়েছে, আর তার ওপাশে দাঁড়িয়ে আছে এমন একজন নারী যাকে আমি ভেবেছিলাম আমাদের জীবনের বহু আগে হারিয়ে যাওয়া একটি অধ্যায়। পরদিন সকালে ঘুম ভাঙার পর কয়েক সেকেন্ডের জন্য আমি আগের রাতের কথাগুলো ভুলেই গিয়েছিলাম। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকছিল, পাশের বালিশটা খালি পড়েছিল। তারপর হঠাৎ সবকিছু মনে পড়তেই বুকের ভেতরটা ভারী হয়ে গেল। নিলয় রাতে কোথায় ঘুমিয়েছে সেটা জানতাম না, তবে নিচে যাওয়ার আগেই আমি ইরার ঘর থেকে তার হাসির শব্দ শুনতে পেলাম। দরজার কাছে দাঁড়িয়ে দেখলাম নিলয় মেঝেতে বসে ইরার চুল আঁচড়ে দিচ্ছে। ইরা আয়নার সামনে বসে বলছিল, বাবা, আজ আমার স্কুলে প্রজাপতি আঁকার প্রতিযোগিতা। নিলয় হেসে বলল, তাহলে আমার ছোট্ট শিল্পী আজ সবাইকে হারিয়ে দেবে।
দৃশ্যটা দেখে আমার বুকটা হাহাকার করে উঠল। যে মানুষটা কয়েক ঘন্টা আগে আমাকে বলেছিল সে এই পরিবার থেকে বেরিয়ে যেতে চায়, সেই মানুষটাই এখন আমাদের মেয়ের চুল বেঁধে দিচ্ছে এমনভাবে যেন কিছুই ঘটেনি। আমি রান্নাঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর নিলয় এসে দরজার কাছে দাঁড়ালো। বলল, মায়া, আমাদের শান্তভাবে কথা বলা দরকার। আমি চুলার দিকে তাকিয়েই বললাম, আর কি বলার আছে? সে বলল, আমি চাই না তুমি ভাবো আমি তোমাকে ফেলে যাচ্ছি। আমি ঘুরে তাকিয়ে বললাম, কিন্তু তুমি তো সেটাই করছো। সে দীর্ঘশ্বাস ফেলল। আমি ইরার বাবা থাকবো। আমি বললাম, বাবা থাকা আর স্বামী থাকা এক জিনিস নয়। সে চুপ করে গেল। তারপর বলল, আমি চাই না আমাদের মধ্যে শত্রুতা হোক। আমি হেসে ফেললাম। বললাম, শত্রুতা আমি চাই না, কিন্তু তোমাদের সিদ্ধান্তের দায়িত্ব আমি নেব না। সেদিন দুপুরে আমি ইরাকে স্কুল থেকে আনতে গেলাম। গাড়িতে বসে সে হঠাৎ জিজ্ঞেস করলো, মা, বাবা কি আজ রাতে বাড়িতে থাকবে? আমার হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, কেন এমন মনে হলো? সে জানালার বাইরে তাকিয়ে বলল, কাল রাতে বাবা আমার ঘরে আসেনি, আর সকালে দাদুর সঙ্গে ফোনে বলছিল সে নাকি কিছুদিন অন্য জায়গায় থাকবে। আমি জোর করে হাসলাম। বললাম, বাবার কিছু কাজ আছে। ইরা আবার জিজ্ঞেস করলো, বাবার কি অন্য একটা বাড়ি দরকার? এ প্রশ্নটার কোনো প্রস্তুত উত্তর আমার কাছে ছিল না। আমি শুধু বললাম, বাবার মা কিছু বড়দের বিষয় নিয়ে কথা বলছে, তুমি এসব নিয়ে চিন্তা করবে না। কিন্তু নিজের কথায় নিজের কাছে মিথ্যা মনে হলো। সন্ধ্যায় নিলয় ইরাকে নিয়ে পার্কে গেল। আমি একা বসে তার পুরনো ফোনের ছবিগুলো দেখতে থাকলাম। আমি তার ফোন চেক করতে চাইনি, কিন্তু হঠাৎ মনে হলো 6 বছর ধরে যার সঙ্গে জীবন কাটিয়েছি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমার কাছ থেকে গোপন ছিল। ঠিক তখনই আমার ফোনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো, মায়া, আমি নিশা, তোমার সঙ্গে একবার কথা বলা দরকার। আমার হাত কেঁপে উঠল। কয়েক মিনিট আমি শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর লিখলাম, কি নিয়ে? উত্তর এলো, নিলয় তোমাকে যা বলেছে তার সবটা সত্যি নয়। আমার বুকের ভেতর যেন আবার কিছু একটা ধসে পড়ল। আমি সঙ্গে সঙ্গে লিখলাম, তাহলে সত্যিটা কি? কিছুক্ষণ কোনো উত্তর এলো না। তারপর নিশা লিখল, তুমি কি কাল আমার সঙ্গে দেখা করতে পারবে? পরদিন বিকেলে শহরের একটি নিরিবিলি ক্যাফেতে আমি নিশার সামনে বসেছিলাম। প্রথম দেখায় তাকে দেখে আমার ভেতরে কোনো রাগ তৈরি হলো না, বরং অদ্ভুত এক ক্লান্তি অনুভব করলাম। এই সেই নারী যার জন্য আমাদের 6 বছরের সংসার ভেঙে যাচ্ছে, অথচ সে আমার সামনে বসে আছে এমন একজন মানুষের মতো যে নিজেও কোনো সহজ উত্তর খুঁজে পাচ্ছে না। নিশা ধীরে বলল, আমি জানি তুমি আমাকে ঘৃণা করতে পারো। আমি বললাম, আমি জানি না আমি তোমাকে ঘৃণা করি কিনা, আমি শুধু জানতে চাই কি হয়েছে। নিশা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, নিলয় আমার সঙ্গে যোগাযোগ করেছিল। প্রথমে আমি চাইনি। আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, আমি জানতাম সে বিবাহিত। আমি কখনো চাইনি তার পরিবার ভাঙুক, কিন্তু সে বারবার বলতো তার দাম্পত্য জীবনে সমস্যা আছে। সে বলতো সে অনেক দিন ধরে অসুখী। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি ধীরে বললাম, সে তোমাকে বলেছিল আমি তাকে সুখী রাখি না? নিশা মাথা নিচু করল। সে বলেছিল তোমরা একসঙ্গে থাকলেও তোমাদের মধ্যে অনেক দূরত্ব। আমি মৃদু হেসে বললাম, অদ্ভুত, আমি তো জানতাম না আমার বিয়ে এতদিন ধরে ভেঙে পড়ছিল। নিশা আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু একটা কথা আমি তোমাকে জানাতেই চেয়েছিলাম। আমি নিলয়কে বলেছি সে যদি তোমাকে ছেড়ে শুধু আমাকে পাওয়ার জন্য আসে তাহলে আমি তাকে গ্রহণ করব না। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। নিশা বলল, কারণ আমি তার জীবনের পুরনো মানুষ হতে পারি, কিন্তু তোমার মেয়ের বাবা মায়ের সম্পর্ক ভাঙার কারণ হতে চায় না। আমি কিছু বলতে পারলাম না। তারপর নিশা ব্যাগ থেকে একটি খাম বের করলো। এটা তোমার দেখা দরকার। আমি খামটা খুলে কয়েকটি কাগজ বের করলাম। প্রথমে বুঝতে পারছিলাম না এগুলো কি। তারপর চোখ আটকে গেল একটি নামের ওপর, নিলয়। নিশা বলল, এই কাগজগুলো আমি কিছুদিন আগেই পেয়েছি। নিলয়কে দেখানোর আগেই আমি তোমাকে দেখাতে চেয়েছি। আমি কাগজগুলো পড়তে শুরু করলাম, আর কয়েক লাইন পড়েই
আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, কারণ সেখানে এমন একটি তথ্য ছিল যা শুধু নিলয়ের পুরনো ভালোবাসার সম্পর্কে নয়, বরং আমাদের বিয়ের শুরু থেকে লুকিয়ে রাখা একটি পারিবারিক সত্য সম্পর্কে। আমি নিশার দিকে তাকিয়ে বললাম, এগুলো তুমি কোথায় পেলে? নিশা ধীরে উত্তর দিল, নিলয়ের মায়ের কাছ থেকে। আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না। নিশা বলল, মায়া, তোমার সঙ্গে আমার শত্রুতা নেই, বরং আমি মনে করি তুমি সত্যিটা জানার অধিকার রাখো। আমি কাগজগুলো শক্ত করে ধরে বললাম, কোন সত্য? নিশা আমার চোখের দিকে তাকিয়ে বলল, নিলয় তোমাকে বিয়ে করার আগে যে কারণে আমাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল, তুমি সেটা কখনো জানতে পারোনি। আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ এত বছর ধরে আমি ভেবেছিলাম নিলয় আর নিশার বিচ্ছেদ হয়েছিল সময় আর দূরত্বের কারণে, কিন্তু সত্যিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। আর সেই সত্য জানার পর আমি বুঝতে পারলাম আমার বিয়ে শুধু একটি পুরনো প্রেমের কারণে ভাঙছে না। কেউ একজন 6 বছর ধরে আমার কাছ থেকে এমন একটি সত্য লুকিয়ে রেখেছে যা আমাদের মেয়ে ইরার ভবিষ্যতের সঙ্গেও জড়িত। সেদিন ক্যাফে থেকে বের হওয়ার সময় নিশা শুধু একটি কথাই বলেছিল, মায়া, নিলয়কে এখনই কিছু বলো না, আগে সব কিছু নিজে যাচাই করে নাও। আমি মাথা নাড়লাম, কারণ প্রথমবারের মতো আমার মনে হলো হয়তো আমার বিয়ে ভেঙে যাওয়াই সবচেয়ে বড় সত্য নয়, সবচেয়ে বড় সত্যটা এখনও আমার অজানা। সেদিন রাতে বাড়ি ফিরে আমি কাউকে কিছু বললাম না। নিলয় তখন ইরাকে গল্প শোনাচ্ছিল। দরজার আড়াল থেকে আমি কিছুক্ষণ তাকে দেখলাম। ইরা বাবার বুকে মাথা রেখে হাসছিল। নিলয় তার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। সেই দৃশ্য দেখে মনে হলো এই মানুষটাকে আমি একসময় কতটা বিশ্বাস করতাম। তারপর আমার চোখ চলে গেল নিশার দেওয়া কাগজগুলোর দিকে। আমি বুঝতে পারছিলাম না সেখানে লেখা কথাগুলো সত্যি কিনা, কিন্তু এতদিনের অভিজ্ঞতা আমাকে একটি বিষয় শিখিয়েছিল, নিলয়ের নীরবতার পেছনে সবসময় কিছু না কিছু লুকিয়েছিল। ইরা ঘুমিয়ে পড়ার পর আমি নিলয়কে বললাম, আমাদের কথা বলতে হবে। সে আমার দিকে তাকিয়ে বলল, আজ? আমি বললাম, হ্যাঁ, আজ। সে চুপচাপ আমার সামনে এসে বসল। আমি কোনো ভূমিকা না করে সরাসরি বললাম, নিশা আমার সঙ্গে দেখা করেছে। নিলয়ের মুখের রং মুহূর্তেই বদলে গেল। আমি সেটা লক্ষ্য করলাম। বললাম, সে আমাকে কিছু কাগজ দিয়েছে। নিলয় কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি সেগুলো দেখেছ? হ্যাঁ। সে তোমাকে কি বলেছে? আমি বললাম, সে বলেছে তোমাদের সম্পর্ক ভাঙার আসল কারণ তুমি আমাকে কখনো বলনি। নিলয় চোখ বন্ধ করল। আমি তখন বুঝলাম কাগজগুলো মিথ্যা নয়। আমি ধীরে বললাম, তুমি আমাকে সত্যিটা বলবে? অনেকক্ষণ পর নিলয় বলল, আমি ভেবেছিলাম এটা আর কখনো সামনে আসবে না। আমার বুকটা কেঁপে উঠল। কি? সে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে বিয়ে করার আগে আমার আর নিশার মধ্যে শুধু দূরত্বের কারণে বিচ্ছেদ হয়নি। আমি চুপ করে রইলাম। নিলয় বলল, আমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নেয়নি, বিশেষ করে আমার বাবা। আমি অবাক হলাম। কেন? সে বলল, তারা মনে করত নিশা আমাদের পরিবারের জন্য উপযুক্ত নয়। তখন আমি আমার পরিবারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো সাহসী ছিলাম না। আমি বললাম, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে? নিলয় মাথা নিচু করে বলল, কারণ আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সব কিছু ভুলে যাব। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করনি? সে সঙ্গে সঙ্গে বলল, না মায়া, আমি তোমাকে ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি। আমি বললাম, কিন্তু তোমার জীবনে একটা দরজা তুমি কখনো পুরোপুরি বন্ধ করনি। সে কোনো উত্তর দিল না। আমি তখন নিশার দেওয়া কাগজগুলোর শেষ পাতাটা তার সামনে রাখলাম। এটার ব্যাপারে কি বলবে? নিলয় কাগজটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর তার চোখ বড় হয়ে গেল। আমি বুঝলাম সে জানে এই কাগজের কথা। নিলয়, এখানে ইরার নাম কেন? সে মাথা তুলে আমার দিকে তাকালো। আমি বললাম, এই রিপোর্টে লেখা আছে তোমার পরিবারের একটি বংশগত সমস্যার কথা বহু বছর আগে জানা ছিল। তুমি কি এটা জানতেও আমাকে বিয়ে করেছিলে? নিলয়ের চোখে পানি চলে এলো। আমি জানতাম না। সে বলল। আমি স্তব্ধ হয়ে গেলাম। সে কাপা গলায় বলল, আমার মা কয়েক বছর আগে কিছু পরীক্ষা করিয়েছিলেন,
কিন্তু তখন বিষয়টা আমাকে পুরোপুরি জানানো হয়নি। নিশা এই কাগজগুলো কিভাবে পেল আমি জানি না। আমি বললাম, তাহলে তুমি ইরার ব্যাপারে আমাকে কেন কখনো কিছু বলনি? সে বলল, কারণ আমি জানতামই না। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তারপর নিলয় হঠাৎ বলল, মায়া, আমি একটা ভুল করেছি। আমি নিশার সঙ্গে যোগাযোগ করেছি। আমি তোমার কাছ থেকে বিষয়টা লুকিয়েছি। আমি নিজের পুরনো অনুভূতিকে যাচাই করতে চেয়েছি। কিন্তু একটা বিষয় সত্যি, আমি তোমাকে কখনো প্রতারণা করার পরিকল্পনা করিনি। আমি চোখ মুছে বললাম, কিন্তু তুমি করেছ। সে চুপ করে গেল। আমি বললাম, প্রতারণা শুধু শরীরের মাধ্যমে হয় না নিলয়। কখনো কখনো একজন মানুষ তার মন, সময় আর ভবিষ্যৎ অন্য কারোর সঙ্গে ভাগ করে নিলেও সেটা বিশ্বাসঘাতকতা। সে মাথা নিচু করল। আমি জানি। কিছুক্ষণ পর আমি বললাম, তুমি কি এখনো বিবাহ বিচ্ছেদ চাও? সে দীর্ঘক্ষণ কোনো উত্তর দিল না। তারপর বলল, আমি জানি না। আমি শান্তভাবে বললাম, তাহলে এতদিন তুমি যে সিদ্ধান্তের কথা বলেছিলে সেটাও কি নিশ্চিত ছিল না? সে বলল, আমি ভেবেছিলাম নিশাকে ফিরে পেলে হয়তো বুঝতে পারবো আমার জীবনে কি চাই। আমি বললাম, আর এখন? নিলয় আমার দিকে তাকালো। এখন বুঝতে পারছি, আমি একটা পুরনো অনুভূতিকে সত্যি ভেবে আমার বর্তমান জীবনটাকে ধ্বংস করতে বসেছিলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু এবার আমি তাকে জড়িয়ে ধরিনি, কারণ ক্ষমার বিশ্বাস এক জিনিস নয়। আমি বললাম, আমি বললাম, আমি তোমাকে এখনই ক্ষমা করতে পারবো না। সে মাথা নাড়ল। আমি জানি, আমি তোমাকে এখনই আগের মতো স্বামী হিসেবেও গ্রহণ করতে পারবো না। সে আবার মাথা নাড়ল। আমি বুঝতে পারছি। আমি বললাম, কিন্তু ইরার বাবা হিসেবে তোমার দায়িত্ব থেকে আমি দূরে সরাবো না। আর যদি সত্যি আমাদের সম্পর্ক বাঁচাতে চাও, তাহলে এবার তোমাকে প্রমাণ করতে হবে তুমি আমাকে বেছে নিচ্ছ শুধু নিশা তোমাকে প্রত্যাখ্যান করেছে বলে নয়। নিলয়ের চোখ ভিজে উঠল। সে বলল, আমি তোমাকে বেছে নিতে চাই। আমি উত্তর দিলাম, চাওয়া আর প্রমাণ করা এক জিনিস নয়। পরের কয়েক মাস সহজ ছিল না। নিলয় নিশার সঙ্গে সব ধরনের ব্যক্তিগত যোগাযোগ বন্ধ করল। আমরা আলাদা ঘরে থাকলাম। ইরার সামনে কখনো ঝগড়া করিনি। আমরা একজন পারিবারিক পরামর্শদাতার সঙ্গে কথা বললাম। ধীরে ধীরে নিলয় বুঝতে শুরু করলো সে আসলে কি হারাতে বসেছিল। আর আমিও বুঝতে শুরু করলাম 6 বছরের একটি সম্পর্ক এক রাতের মধ্যে ভেঙে গেলেও তার প্রতিটি স্মৃতি মুছে যায় না। নিশাও আর আমাদের জীবনে ফিরে আসেনি। একদিন সে আমাকে শুধু একটি ছোট্ট বার্তা পাঠিয়েছিল, তুমি আমার শত্রু নও মায়া। আমি চাই তুমি তোমার জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নাও। আমি উত্তর দিয়েছিলাম, তুমিও তোমার জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নিও। 1 বছর পরের কথা। সেদিন ছিল ইরার ষষ্ঠ জন্মদিন। বাড়ির উঠোনে ছোট্ট করে অনুষ্ঠান করা হয়েছিল। ইরা নতুন জামা পরে বন্ধুদের সঙ্গে খেলছিল। নিলয় কেক কাটার সময় তার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ ইরা আমার হাত ধরে বলল, মা, বাবা কি আবার আমাদের সঙ্গে থাকবে? নিলয়ের দিকে তাকালাম। সে কিছু বলল না। আমি ইরার মাথায় হাত রেখে বললাম, বাবা তোমার সঙ্গেই থাকবে। ইরা হাসল, তারপর দৌড়ে চলে গেল। আমি আর নিলয় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলাম। সে ধীরে বলল, মায়া, আমি জানি তুমি আমাকে আগের মতো পুরোপুরি বিশ্বাস করো না। আমি বললাম, বিশ্বাস ফিরে আসতে সময় লাগে। সে বলল, আমি অপেক্ষা করব। আমি তার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। তাহলে অপেক্ষা করো। সেদিন রাতে ইরা ঘুমিয়ে যাওয়ার পর আমি আমাদের পুরনো বিয়ের ছবিটা হাতে নিলাম। ছবিতে আমি হাসছিলাম, নিলয়ও হাসছিল। তখন আমরা জানতাম না সামনে কি অপেক্ষা করছে। আমি ছবিটা আবার ড্রয়ারে রেখে দিলাম, কারণ আমি বুঝেছিলাম জীবন কখনো কখনো আমাদের প্রথম ভালোবাসা আর দ্বিতীয় ভালোবাসার মধ্যে বেছে নিতে বাধ্য করে না, বরং আমাদের শেখায় কোন মানুষটি সত্যি আমাদের পাশে থাকার যোগ্য। আমি হয়তো নিলয়ের জীবনে দ্বিতীয় নারী ছিলাম, কিন্তু ইরার জীবনে আমি প্রথম নিরাপদ আশ্রয়। আর নিজের জীবনে সেখানে আমি কারো দ্বিতীয় পছন্দ হতে রাজি নই। নিলয় যদি কোনোদিন সত্যি আমাকে ভালোবাসে, তবে তাকে আমাকে বেছে নিতে হবে, অন্য কারো হারিয়ে যাওয়ার কারণে নয়, বরং আমি আমি বলেই। আর সেই দিন পর্যন্ত আমি অপেক্ষা করব না। আমি নিজের জীবনটা নিজের মতো করেই বাঁচব। কারণ ভালোবাসা মানে কারো জীবনে জায়গা পাওয়া নয়। ভালোবাসা মানে
যে মানুষটি তোমাকে বেছে নেয় সে যেন প্রতিদিন নতুন করে সেই সিদ্ধান্তের প্রমাণ দেয়। সমাপ্ত।